পরের কোয়েশ্চেন্স আমাদের আছে এরপরে মে মাস থেকে আছে। পরের কোয়েশ্চেন্স আমাদের 21 তারিখের রয়েছে। 21 তারিখের কোয়েশ্চেন্সগুলো একটু দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন আছে, বাছাই করে এগুলো কিন্তু করা হয়েছে। যারা এখনও করোনি, মিস করেছো, তো তাদেরকে আমি বলছি বারবার কিন্তু এগুলো করো, নইলে এমনটা হবে না যে সব যেগুলো পিওয়াই কিউ দিচ্ছে সব কমন আসবে। এই ধরনের কোয়েশ্চেন্সগুলো থেকে প্রচুর কমন পাবে, তো সেটা মিস করে যাবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো এখানে কি বলেছে, পিপলস প্ল্যানস ওয়াজ রিটেন বাই, পিপলস প্ল্যান ওয়ার রিটেন বাই, এটা হচ্ছে আমরা দেখতে পাবো কার লেখা, এটা হচ্ছে আমাদের এটা এম এন রয়ের লেখা। পিপলস প্ল্যান এম এন রয়ের লেখা। এম এন রয় এটা লিখেছিলেন এখানে কখন কি কোন উদ্দেশ্যে দেখো এখানে একটুখানি আমি ডিটেলসে লিখে দিয়েছি। পিপলস প্ল্যান এটা তোমরা আগে কখনো পাওনি, তাই আমি এটা নামটা দিয়েছি। কখন সব নেটে, আচ্ছা কোনো একটাতে এসেছে, নেটে আসেনি, তার মানে বুঝতেই পারছো যে এটা খুব গুরুত্বপূর্ণ। তো পিপলস প্ল্যান এটা খবরের কাগজে ছিল, বেসিক্যালি এডিটোরিয়াল পেজে, আর দ্য হিন্দুর এডিটোরিয়াল পেজে একটা লেখা হয়েছিল। সেখানে ওই আর কি আমাদের আবার নতুন করে যে এখানে ভাবা যেতে পারে টোটাল এক প্রকার ওই সায়েন্টিফিক হিউম্যানিজমের কনসেপ্টটাকে আরও নতুন করে যে ডেভেলপ করার যে একটা এখানে চিন্তা করা উচিত, তো সেটাকে রিলেট করেই এখানে এম এন রয়কে এখানে কোট করেছে। তো এম এন রয় এখানে ইকোনমিক প্ল্যানের একটা 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 ড্রাফট তৈরি করেছিলেন, ইকোনমিক প্ল্যান তৈরি করেছিলেন, যেটা পিপলসের প্ল্যান হিসেবে বিবেচিত হয়েছিল সেই সময়। 1945-এ তিনি এটা লিখেছিলেন, এবং আমরা দেখতে পাবো যে এটা তিনি লিখেছিলেন কার বিহাফে, এটা লিখেছিলেন ফেডারেশন অফ লেবার্স পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন কমিটি, ফেডারেশন অফ লেবার্স পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন কমিটি, এই পার্টিকুলার কমিটির ফেভারে তিনি এটা বা বিহাফে লিখেছিলেন। এবং আমরা দেখতে পাবো মার্কসিস্ট পার্সপেক্টিভ থেকে এখানে তিনি এক প্রকার চেষ্টা করেছিলেন কি, যে ইকোনমিকে বুস্ট দেওয়ার কারণে আগামী 10 বছরের একটা টার্গেট নিয়ে ইকোনমিকে বুস্ট যে দেওয়া যেতে পারে, এটা কিন্তু এখানে রিয়েলাইজ তিনি করেছিলেন। তো ইকোনমিকে বুস্ট দেওয়ার কারণে এই ধরনের একটা প্ল্যান তিনি আমাদের সামনে নিয়ে এসেছিলেন, এবং এগ্রিকালচারের উপরে বিশেষ করে আগামী 10 বছরের জন্য ফোকাস করতে চেয়েছিলেন। সো এখানে ন্যাশনালাইজেশনস কতগুলো পলিসির কথা বলেছিলেন এগ্রিকালচারের উপরে, এবং তার উদ্দেশ্য কী ধরনের হবে বা ইমফ্যাসিসটা কিসের উপর থাকবে। ইমপ্যাসিস বলেছে যেমন দেখো, কনজিউমার প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, কনজিউমার প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, যে কনজিউমার্সরা ইন্ডাস্ট্রি সেক্টর যেগুলো আছে সেগুলোতে কনজিউমার্সদের যে যে সমস্ত প্রোডাক্ট দরকার সেগুলো সেই ধরনের প্রোডাক্ট সেখানে প্রডিউস করা দরকার, এবং এগ্রিকালচারাল ডেভেলপমেন্টস হলেই সেই সমস্ত প্রোডাক্টগুলো সেখানেই কিন্তু আসতে পারে, এই ধরনের একটা তার টার্গেট ছিল। মিটিং দ্য কমিউনিটিস নিড ফর বেসিক গুডস, যে মানুষের যে ভালো মন্দ আছে, ভালো মন্দ নিশ্চিত করার জন্য একেবারেই কমিউনিটির বলতে পারো, যে সেখানে সেই মানে কমিউনিটির নিডসটাকে পূরণ করা দরকার। মোটামুটিভাবে এখানে দেখে নিই, আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না, আর এগুলো সবই ইজি, এক্সপ্লেনেশনেরও কিছু নেই বিশেষ করে। সেকেন্ড কোয়েশ্চেন্সের দিকে চোখ রাখো, সেকেন্ড কোয়েশ্চেন্স কি বলেছে। সেকেন্ড কোয়েশ্চেন্স বলেছে ডেথ কমিশন ওয়াজ ফলোড বাই, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগামী দিনে হয়তো ধরে নাও যে মোটামুটি পরীক্ষা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ডেথ কমিশন। এটাও আমি দেখতে পাবো বোধহয় এডিটোরিয়াল পেজে বা কোথাও একটা কিছু লেখা হয়েছিল, আমি কোথাও থেকে এটাকে তুলেছি। তো সেখানে দেখো ডেথ কমিশন শব্দটির মেনশন এখানে ছিল, খুব ভালো লাগলো শুনে। আমি একটু তারপরে এটাকে গুগল করি, স্টাডি করি, রিসার্চ করি, করার পর তোমাদের জন্য কোয়েশ্চেন্স ফ্রেম করি। তো ডেথ কমিশন এটা, এই কমিশনসটা তৈরি হয়েছিল, যেমন তোমরা দেখবে ইন্ডিয়া চায়নার সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, তখন তারপরে একটা কমিশনস তৈরি করা হয়েছিল ইন্ডিয়ার তরফ থেকে, এনকোয়ার করার জন্য যে আমাদের কোথায় কোথায় গ্যাপ রয়েছে। সেই কমিশনসের নাম বলতে পারবে? রিসেন্টলি পরীক্ষায় জিজ্ঞেস করেছিল, লাস্ট টাইম বোধহয় জিজ্ঞেস করেছিল, ইন্দো চায়না যে যুদ্ধ হয়েছে 1962-তে, সেই সময় একটা তারপরে আর কি, যে ইন্ডিয়া যখন ব্যর্থ হলো বা হেরে গেল, বড় একটা পরাজয় হয়েছে আমাদের, তারপরে একটা কমিশন সেট আপ করা হয়েছিল, যে কমিশন এখানে কি করেছিল, একটা দীর্ঘ রিপোর্ট দিয়েছিল, যে সেখানে আমাদের কোথায় কোথায় একটা কিন্তু লুপ হোলস রয়েছে, আমাদের মিলিটারির কোথায় লুপ হোলস রয়েছে সেগুলোকে কিন্তু সেখানে আইডেন্টিফাই করা হয়েছিল। সো মনে রেখো সেই কমিশনসটার নাম কিন্তু আবার রিপিট হতে পারে, আমি এই মনে করতে পারছি না এই মুহূর্তে। তো এই ধরনের কমিশনসগুলোর নামগুলো কিন্তু বিভিন্ন যুদ্ধকে কেন্দ্র করে এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো ডেথ কমিশন ছিল এই ধরনের একটা কমিশন, যেটা আমরা দেখতে পাবো কি ইরান ইরাক ওয়ারকে কেন্দ্র করে হয়েছিল। ইরাক ওয়ার তোমরা জানো 1980 থেকে 88-র মধ্যে হয়েছে। এবং এখানে আরও একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখো, সেটা হচ্ছে যে যুদ্ধগুলো কখন কোথায় হচ্ছে, এবং ইন্টারন্যাশনাল ইভেন্টসগুলো, শুধু যুদ্ধ নয়, ইন জেনারেল ইন্টারন্যাশনাল ইভেন্টসগুলো কখন কোথায় হচ্ছে, কী হচ্ছে, সেগুলোর সিকোয়েন্সে মনে রাখবে। যেমন ধরে নাও এখন এই মুহূর্তে আমরা দেখতে পাবো ইসরায়েল হামাস ওয়ার হচ্ছে, লেটেস্ট একেবারেই সেটা। তার আগে আমরা ইউক্রেন রাশিয়া ওয়ার দেখতে পাবো। তার আগে আমরা সেখানে তার আগে আমরা এখানে তার আগে আমরা আর কি দেখবো, তার আগে আমরা এখানে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল সেটা দেখতে পাবো। তার আগে আমরা দেখতে পাবো, হ্যাঁ একটু লাউডলি বলবে, কনসিকুয়েন্স ছাড়া
তো যাই হোক, এখানে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন কমিশনসগুলো আমরা দেখতে পাবো কি, যে বিভিন্ন কমিশনসগুলো আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ। তো মাথায় রেখো, এখানে ইরাক আর ইরান ওয়ার যখন হয়েছিল, তো এই ইরাক ইরান ওয়ারে আমরা দেখতে পাবো কি, যে 1980 থেকে 88 সালের মধ্যে যখন হচ্ছে, তারপরে আমরা ইরানে একটা কমিশন সেট করতে দেখতে পাবো। ইরানে একটা কমিশন তৈরি হয়েছিল, যে কমিশনের উদ্দেশ্যটা কি ছিল, যে কমিশনের উদ্দেশ্য ছিল যে যারা হচ্ছে ওই যুদ্ধের সময় দেশের ভেতরে যারা কি করেছিল না, সেই সময় ইরাককে সাপোর্ট করেছিল বা সরকারের বিভিন্ন রকমভাবে নিন্দা করেছিল, সমালোচনা করেছিল, তাদেরকে এখানে কি করা না, তাদেরকে আইডেন্টিফাই করা এবং বিশেষ করে বামপন্থী যে সমস্ত অর্গানাইজেশনসগুলো ছিল, পলিটিক্যাল পার্টি ছিল, তাদের লিডার্সদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল। তো বামপন্থী সেই সময় এখানে বিশেষ করে, তো যারা অপোজিশনস ছিল এই দেশের ভেতরে, তাদেরকে আইডেন্টিফাই করা এবং এদেরকে ধরে কিন্তু মেরে ফেলা। তো এরকমভাবে একটা এস্টিমেট করা হয়েছিল, একটা বড় অ্যামাউন্ট এখানে। এটাকে 1988-এর মাসাকারও বলা হয় এটাকে, ঠিক আছে, 1988-এর এক্সিকিউশনস অফ ইরানিয়ান পলিটিক্যাল প্রিজনার্সও বলা হয়। তো এই ধরনের একটা এক্সিকিউশন হয়েছিল এখানে, তো এদেরকে ধরে মেরে দেওয়া হয়েছিল। তো মেরে দেওয়ার জন্য এখানে বিশেষ করে ওই একটা কমিশনস তৈরি হয়েছিল, যে কমিশনস, এটাকে বলা হচ্ছে ডেথ কমিশন। এই কমিশনেরই সুপারিশ ছিল এদেরকে মেরে দাও, এবং এই কমিশনের সদস্য যিনি ছিলেন তিনি হচ্ছেন রিসেন্টলি ইরানের যিনি প্রেসিডেন্ট এখন, যিনি মারা গেলেন না, তাকে হত্যা করা হলো, সেটা নিয়ে তো এখন একটা অবশ্যই একটা সন্দেহ তো আছে, সেটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে অবশ্যই। বাট এই সময় এই যে যিনি এখন ইব্রাহিম রাইসি, যিনি এই যে এরোপ্লেন ক্র্যাশ করে যিনি মারা গেলেন, তো এই ইব্রাহিম রাইসি এবং তার যে ফরেন মিনিস্টার ছিলেন, দুজনই যে মারা গেলেন, তো ইব্রাহিম রাইসি আমরা দেখতে পাবো এই ডেথ কমিশনের সদস্য ছিলেন। তো ওনার এই প্রসঙ্গেই এই ডেথ কমিশনের নামটা আলোচনায় এসেছে, যে ইব্রাহিম রাইসি সেই রাইসি ছিলেন যিনি কি ছিলেন না, ওই আয়াতুল্লাহ খোমেনি, যিনি এখন তাদের সুপ্রিম লিডার আছেন। তো আয়াতুল্লাহ খোমেনির বলা যেতে পারে এক প্রকার বিশ্বস্ত ছিলেন, ভীষণ বিশ্বস্ত ছিলেন। তোমরা জানো যে এই ইব্রাহিম রাইসির উপরের পোস্ট হচ্ছে কিন্তু আয়াতুল্লাহ খোমেনির পোস্ট, যিনি কি করেন না, যিনি হচ্ছে ওই বিভিন্ন ধরনের যারা হচ্ছে ওই বলতে পারো যে বিভিন্ন মানে কি বলবো, যে ওই সব, এটাকে কি বলা হয় আমাদের ধর্মে, ইসলাম ধর্মে এটাকে বলা হয় যেটাকে কি বলা, হাফেজ যারা আছে বিভিন্ন অর্গানাইজেশনে, বিভিন্ন রকম যারা হাফেজ আছে, বা যেটা পুরোহিত বলা হয় ইন জেনারেল। তো পুরোহিতদের রেকমেন্ডেশনে একটা সুপ্রিম পোস্ট তৈরি করা হয়, একটা ধর্মীয় পোস্ট তৈরি করা হয়, যার ডিরেকশনে কি করে না, পুরো পলিটিক্যাল সিস্টেমটা ফাংশনস করে। তো সেই পুরো পলিটিক্যাল সিস্টেমের হেড হচ্ছেন আয়াতুল্লাহ খোমেনি, যিনি এখনও জীবিত আছেন, খুব অনেক সিনিয়র হয়ে গেছেন। তো এক্সপেক্ট এটাই করা হচ্ছিল যে এই ইব্রাহিম রাইসি আয়াতুল্লাহ খোমেনির পজিশনসটা দখল মানে তিনি তার উত্তরাধিকারী হবেন, তার কারণ তিনি তার যোগ্য উত্তরাধিকারী। তবে তিনি তার যোগ্য উত্তরাধিকারী। এই যোগ্যতা কীভাবে ডিসাইড হলো এইরকমভাবে যে দীর্ঘদিন ধরে তিনি কি করেছেন না, তার বিভিন্ন রকম কাজে এই আয়াতুল্লাহ খোমেনির বিশ্বাস অর্জন করে এসেছেন এক প্রকার বলা যেতে পারে, এবং সব রকমভাবে এখানে কি করেছে না, এখানে সরকারের ওই ধর্মীয় বিষয়গুলোকে মাথায় রেখে এখানে কিন্তু এক প্রকার কী করেছে না, দেশটাকে শাসন করেছে। শুধু তাই নয়, এখানে সরকারের যে আরও অন্যান্য ব্রাঞ্চগুলো আছে, লেজিসলেচার এবং এক্সিকিউটিভ, তাদের মধ্যেও এক প্রকার এখানে একটা ব্যালেন্স রিলেশনস তিনি স্ট্যাবলিশ করতে পেরেছিলেন। তাদের উপর এক ধরনের নিজের কন্ট্রোল স্ট্যাবলিশ করতে পেরেছিলেন। তো এই কারণে তাকে মনে করা হচ্ছে যে তিনি এক প্রকার যোগ্য ব্যক্তি, যিনি ওই পজিশনে আসতে পারেন। কার পজিশন? আয়াতুল্লাহ খোমেনির পজিশনে। তো এইরকম একটা অ্যাজাম্পশন সেখানে কিন্তু ছিল। তো যাই হোক, তার মাঝেই তিনি মারা গেলেন। তো এই প্রসঙ্গে এই নামটা এসেছে যে এই ডেথ কমিশনসটা হচ্ছে সেই কমিশন, যখন ইরাক ইরান ওয়ার যুদ্ধ শেষ হলো 1988 সালে, তখন একটা কমিশন সেট করা হলো, দেখার চেষ্টা করা হলো যে কারা বেইমানি করেছে। তো তখন ওই সমস্ত দেশের যারা বিরোধিতা করেছিল, সরকারের বিরোধিতা যারা করেছিল, ধর্মের যারা বিরোধিতা করেছিল, তাদেরকে সেই সময় ধরে আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো এই সমস্ত, এবং একটা বিশাল বড় অ্যামাউন্ট ছিল, সংখ্যা ছিল, আমি এখানে বোধহয় লিখেছি অ্যামাউন্টটা প্রায় 33,000-এর বা সামথিং এই ধরনের একটা অ্যামাউন্ট ছিল, সংখ্যা ছিল, আমি বোধহয় এখানে লিখিনি, এটা বোধহয় স্কিপ হয়ে গেছে। তো এই ধরনের একটা বড় সংখ্যা ছিল, থাউজেন্ডস অফ প্রিজনার্স ওয়ার কিল্ড, থাউজেন্ডস না, এটা হচ্ছে আরও অনেক, 33,000-এর মতো সেখানে কিন্তু লোককে সেখানে কিন্তু মেরে দেওয়া হয়েছিল। তো এটাকেই বলা হচ্ছে ডেথ কমিশনস। এই কমিশনই কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি এই ধরনের একটা কিন্তু ফতোয়া জারি করেছিল যে তাদেরকে মেরে ফেলে দেওয়া হোক। তো ফতোয়া মানে আদেশ। তো এই ধরনেরই একটা ফতোয়া জারি করেছিল, উপদেশ, আদেশ নয়, উপদেশ। তো এই ধরনের উপদেশ জারি করেছিল, আলটিমেটলি আমরা দেখতে পাবো সেটাকে ফলো করে এখানে একটা বড় ধরনের ম্যাসাকার সেই সময় হয়েছিল, এবং এটা কিন্তু এই ইতিহাসে এই ধরনের একটা জঘন্যতম ঘটনা হিসেবে কিন্তু চিহ্নিত হয়ে আছে। নেক্সট কোয়েশ্চেন্সের দিকে চলে আসো। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? 3 নাম্বার কোয়েশ্চেন্স, এখানে 3টেই কোয়েশ্চেন্স আছে। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? রিসেন্টলি আইসিসির ফুল ফর্মটাও জেনে নাও, কারণ পরীক্ষায় অনেক সময় জানতে চাই। আইসিসির ফুল ফর্ম, পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমাদের মাথায় রাখতে হবে, এটার ফুল ফর্ম হচ্ছে
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয়, কিন্তু এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে একাধিক প্রশ্ন এসেছে এবং আগামী দিনেও আসবে, এবং বারবার রিপিট করেছে একই প্রশ্ন। তোমরা যদি আইসিসির কোয়েশ্চেন্সগুলো ওয়েবসাইটে আছে দেখে নেবে, যদি তোমরা সলভ করো দেখবে আইসিসি রিলেটেড বেসিক কয়েকটা প্রশ্ন বারবার জিজ্ঞেস করে। সেটা কি, আইসিসি যেমন হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয় আর এর হেডকোয়ার্টার্সটা কোথায় অবস্থিত, এটা। আর বড় জোর জিজ্ঞেস করে কতজন সদস্য, কতগুলো রাষ্ট্র এর মেম্বার্স, এগুলো জিজ্ঞেস করে। তো যাই হোক, আইসিসি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোথায় অবস্থিত, কোন শহরে একাধিকবার এসেছে বলো শুনি, কোন শহরে অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। কত সালে হয়েছে এটা, কত সালে? 2002 সালের দিকে, দেখে নিও একবার। তো এখানে আমরা দেখতে পাবো কি যে এই আইসিসি কি করেছে না এই মুহূর্তে, এই বেঞ্জামিন নেতানিয়াহু, যে কঠিন উচ্চারণ করে নিও নিজের মতো করে। তো বেঞ্জামিন যে আছে, এই বেঞ্জামিন হচ্ছে ইসরায়েলের প্রাইম মিনিস্টার, তার এখানে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট ঘোষণা করেছে, অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। এবং শুধু তার নয়, প্যারালালি হচ্ছে হামাসের যারা লিডার্স আছে, হামাস হচ্ছে একটা নন স্টেট অ্যাক্টর, ঠিক আছে, তারা টেরোরিস্ট গ্রুপ হিসেবেও কনসিডার হয় অনেক সময়। তো হামাস এখানে আমরা দেখতে পাবো কি, যারা ওই যুদ্ধ করছে এই সময়, তো এই ইসরায়েলের সঙ্গে হামাসের যে যুদ্ধটা হচ্ছে এখানে আমরা দেখতে পাবো গাজাকে কেন্দ্র করে, গাজাতে। তো সেখানে আমরা দেখতে পাবো যে এই যুদ্ধকে চালানোর জন্য এবং এত বড় নৃশংস অপরাধ যেটাকে বলা হচ্ছে, যে দেখলে তোমরা বিশাল পরিমাণ একটা জনসংখ্যাকে সেখানে প্যালেস্তাইনের তারা বন্দি করে, গাজার তারা ইসরায়েলের তারা বন্দি করে রেখেছে। তো এই যে এগুলো এই ঘটনাগুলো আমরা এইগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বড় ধরনের এবং প্রচুর পরিমাণে মানুষ মারা গেছে, প্রায় 40,000 মানুষ তো এখনো পর্যন্ত বোধহয় মারা গেছে। তো এতগুলো মানুষকে যে নৃশংসভাবে মেরে ফেলা হলো বা মারা হচ্ছে প্রত্যেকদিন, যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছে না, প্রচুর পরিমাণে শিশু সেখানে মারা যাচ্ছে। তো এগুলোকে কিন্তু এক প্রকার এখানে কি করেছে, এগুলোকে এক প্রকার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এগুলোকে কিন্তু ওয়ার ক্রাইম হিসেবে সেগুলোকে দেখার চেষ্টা করেছে, ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম হিসেবে এগুলোকে দেখার চেষ্টা করেছে। এবং এই উদ্দেশ্যে এগুলো যেহেতু একটা হিউম্যানিটেরিয়ান একটা ভায়োলেন্স বলা যেতে পারে, মানবিকতার যেগুলো এগুলো ধ্বংসের একটা বিভিন্ন কারণ, তো স্বাভাবিকভাবে এই উদ্দেশ্যে আমরা দেখতে পাবো কি এটাকে বন্ধ করার জন্য এক প্রকার করেছে কি, বা এই ক্রাইমটার জন্যই এই দুজন লিডারকে এখানে কিন্তু মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে, মৃত্যুদণ্ড না, মানে অ্যারেস্ট ওয়ারেন্টের কথা বলা হয়েছে। তো এই অ্যারেস্ট ওয়ারেন্টটা প্রশ্ন এখানে কি ছিল, প্রশ্ন এখানে ছিল যে অ্যারেস্ট ওয়ারেন্টটা এখানে বলছে, প্রশ্নটা কি দেখানো, প্রশ্ন বলছে যে রিসেন্টলি আইসিসি হ্যাজ ইস্যুড অ্যান অ্যারেস্ট ওয়ারেন্ট এগেনস্ট ইসরায়েল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন অ্যান্ড টপ হামাস লিডার্স অন সাসপিশন অন ওয়ার ক্রাইমস অ্যান্ড ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। দেখো এখানে বলে দিয়েছে ওয়ার ক্রাইমস, যুদ্ধ অপরাধ, এবং ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবিকতার যে হচ্ছে যে অপরাধ, মানবিকতার বিরুদ্ধে যে অপরাধ এবং যুদ্ধের যে অপরাধ, সেই অপরাধের কারণে এদের বিরুদ্ধে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে। নাও হু ইজ রেসপন্সিবল টু ফলো দিস অর্ডার? তো এটাকে ফলো করার জন্য আমরা দেখতে পাবো যে এখানে এর যারা মেম্বার স্টেটস আছে, মনে রাখবে 140টাই মেম্বার স্টেটস আছে আইসিসির। তো মেম্বার স্টেটসগুলো কিন্তু রেসপন্সিবল, অর্থাৎ যারা এর সদস্য তাদেরকে কিন্তু তাদের ঘাটে এটা এখন দায়িত্ব, তাদের এটা দায়িত্ব বর্তায় যে যদি এই লিডার্সরা যাদের নামে এই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, তারা যদি এখানে কোথাও যদি এখানে তারা ট্রাভেল করছেন কোনো দেশে, এই মেম্বার্স কান্ট্রিগুলোতে যদি কোথাও তারা ট্রাভেল করছেন, তাহলে সেই দেশের কিন্তু সম্পূর্ণ অধিকার আছে বা ডিউটি সেটা, যে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করবে। যেমন এর আগে আমরা দেখতে পাবো রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এগেনস্টে সেই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছিল। তো এবার আমরা দেখতে পাচ্ছি কি যে বেঞ্জামিন এবং হামাসের লিডার্সদের এগেনস্টে হয়েছে। সো এটা তাদের দায়িত্ব যে তাদেরকে এটা করতে হবে, এবং এটা দুর্বলতাও এক প্রকার বটে আমাদের, এটাকে একটা লিমিটেশনসও বটে আমাদের আইসিসির, যে আইসিসি হয়তো সেখানে কি করলো, সেখানে হয়তো সে এখানে নোটিফিকেশনসটা জারি করে দিল, অ্যারেস্ট ওয়ারেন্টটা হয়তো সেখানে জারি করে দিল, ওকে ফাইন করে দিয়েছে, বাট সে নিজেকে এটাকে কিন্তু এক্সিকিউট করতে পারবে না। তার এটা একটা বলা যেতে পারে যে তার একটা সিকিউরিটির পার্সপেক্টিভ থেকে তার একটা লিমিটেশনস, যে সে নিজে এখানে অর্ডারটা জারি করে দিয়েছে কিন্তু নিজে তিনি এটা কি করতে পারবেন না, না অর্ডারটাকে নিজে ফলো করতে পারবেন না। এটা একমাত্র মেম্বার স্টেটগুলোর উপরেই এই দায়িত্বটা বর্তা আছে যে তারাই একমাত্র করবে। এবার কোনো দেশ যদি না করতে চায় তো করবে না, তো এটা কিন্তু হতে পারে। তো যাই হোক, বিভিন্ন দেশ আমরা অলরেডি দেখতে পাবো, যেমন স্পেন, যেমন আমরা দেখতে পাবো আরও কতগুলো দেশ বিভিন্ন, তারা এখানে বেরিয়ে এসে তারা কিন্তু কী করছে, যারা এক প্রকার ওই ইসরায়েলের যারা হচ্ছে বন্ধু, তারা এখন এসে তারা আগ বাড়িয়ে সমর্থন করছে আইসিসির এই ডিসিশনসটিকে, এবং তারা বলছে যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে এর সম্পূর্ণ অধিকার আছে, এবং এটা যেটা করেছে যিনি বিচারক যিনি ছিলেন তিনি হচ্ছেন করিম খান। তা করিম খান এখানে যেটা করেছেন বিচারক হিসেবে, তো স্বাভাবিক প্রসিকিউটর বলা হয়, তো প্রসিকিউটর তিনি যেটা করেছেন তিনি একেবারে সম্পূর্ণটাই ঠিক করেছেন, ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে তার এটাই করা দরকার।
তো স্বাভাবিকভাবেই তারা এটাকে সমর্থন করছেন। তো এটা আবার এক প্রকার দেখা যাবে কি যে এটা এক প্রকার ওই ইসরায়েলের জন্য একটা জোর ধাক্কাও বটে পলিটিক্যালি, যে এই যারা তার বন্ধু দেশ সেই সমস্ত দেশগুলিতেই সে এখন নিজের এখন প্রবেশ করতে পারবে না, যেতে পারবে না। ফলে মুশকিলটা হবে কি, মুশকিলটা হবে যে যদি তিনি সেখানে যান বন্ধু কোনো দেশেও, তাহলে তাকে কিন্তু অ্যারেস্ট হতে পারে। এবার শুধু বেঞ্জামিন নয়, যেমন যাদের নামগুলো এখানে তোমরা পাবে তাদের প্রত্যেকে, বাট বড় নামটা হচ্ছে এখানে বেঞ্জামিন, যিনি হচ্ছেন ইসরায়েলের প্রাইম মিনিস্টার। তো এগুলো একটুখানি মাথায় রাখবে যে পলিটিক্স কিন্তু বিভিন্ন রকমভাবে, পলিটিক্সের যে খেলা সেটা কিন্তু বিভিন্ন রকমভাবে ঘুরে যেতে পারে, এটা কিন্তু যে কোনো সময় বদলাতে পারে। তুমি যুদ্ধকে এখানে সমর্থন করবে একদিক থেকে, অন্য দিক থেকে হয়তো তোমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তবে এখানে আমি মনে করি যে এই বেঞ্জামিনের এগেনস্টে এই পদক্ষেপটা না নিয়ে আমেরিকার বিরুদ্ধে এই পদক্ষেপটা নেওয়া দরকার। কেন নেওয়া দরকার এই কারণেই যে যত রকমের অস্ত্র সাপ্লাই কিন্তু কিন্তু আমেরিকাই করে যাচ্ছে ইসরায়েলকে। এবার সেই অস্ত্রতে পেয়েই তারা যুদ্ধ করছে। সাহসটাও তারা পেয়ে যাচ্ছে, আমেরিকার মতো একটা বড় দাদা যদি সেখানে সমর্থন করে অস্ত্র দিয়ে, তো তারা যুদ্ধ করবেই। তো আমাদের এটা আরও ভালো লাগতো দেখতে পেলে যদি আমেরিকারও এখানে যে প্রেসিডেন্ট যিনি আছেন জো বাইডেন, তারও বিরুদ্ধে যদি এটা অ্যারেস্ট ওয়ারেন্টটা জারি হতো। বাট দুঃখের বিষয় সেটা হয় না, তার কারণ আমরা জানি যে ওই বেড়ালের গলায় ঘণ্টিটা বাঁধার লোক খুব কমই পাওয়া যায়। তো যতই তুমি ইন্ডিপেন্ডেন্ট বলো না কেন, এগুলো তখন যুক্তি ওখানে এসে ফুরিয়ে যায়। তো যাই হোক, আমরা দেখতে পাবো সেইখানে র্যাশনালিটি এখানেই, তাদের মডার্নাইজেশন এখানে এসেই ফুরিয়ে যায়। এই মডার্ন অর্গানাইজেশনসগুলো যে লিবারাল পার্সপেক্টিভ থেকে তৈরি হয়েছে, লিবারালিজম তাদের আর্গুমেন্টের ভিত্তিতে যে তৈরি হয়েছে, র্যাশনালিজমের উপর যে লিবারালিজম তৈরি হয়েছে, তো সেই লিবারালিজমের সেখানে একটা বড় ধরনের লিমিটেশন চোখে পড়ে আমাদের। তো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা গেল আমাদের 21 তারিখের কোয়েশ্চেন।